ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দুটা ওতপ্রোতভাবে জড়িত। 90-এর আন্দোলন, এটা স্বৈরাচারী যে আন্দোলন, এটা অনেক বেশি বাংলাদেশের ইতিহাসে অনেক বেশি আলোচিত। হাসিনা এদেশ থেকে পালানোর পরে যে একটা গণতান্ত্রিক যে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তো 90 সালেও কিন্তু সেম অনেকটাই। আমার দলের বিপিজিএস জুলাই আন্দোলন, এখানে প্রচন্ড ভূমিকা ছিল, আর প্রথম সারির যোদ্ধা ছিল। আবিদের একটা কথা খুবই মনে পড়ে, প্লিজ আমাদেরকে কেউ ছেড়ে যাবেন না। ধন্যবাদ আপনাকে। আসলে ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, এটি হচ্ছে ডাকসু নির্বাচন এবং ডাকসুটা হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ। বিশেষ করে হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা বিশাল বড় একটা প্রতিষ্ঠান। এখানে হাজার হাজার শিক্ষার্থী, তাদের যে নিত্যদিনের বিভিন্ন ধরনের সমস্যা, ছাত্রদের যে বিভিন্ন ধরনের হলের সমস্যা, আবাসিক সমস্যা, খাবার দাবার, পড়াশোনা, পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, আইন শৃঙ্খলার অনেক প্রেক্ষাপট, তো এগুলো আসলে অনেক কিছুর ভুক্তভোগী স্টুডেন্টরা হয়। তারা পরিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারে না, কিন্তু এই অনুভূতিগুলো প্রকাশ করার জায়গা যখন ডাকসু ইলেকশনের মাধ্যমে যখন তারা একজন ছাত্র প্রতিনিধি পান, একাধিক তাদের নেতৃত্ব পান, ওই নেতৃত্বের মাধ্যমে তাদের কথাগুলো, ছাত্রদের যে কথাগুলো, এই কথাগুলো আপনার বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবহিত করা হয়। আসলে বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দুটা ওতপ্রোতভাবে জড়িত। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়, এটার সাথেও কিন্তু একটা রাজনীতি রিলেটেড, আপনারা জানেন, পূর্ববঙ্গের। এবং ওই তৎকালীন সময়ে দেখা যাচ্ছে কি অনেকে চায় নাই যে এদেশে একটা বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে, এটা নিয়েও অনেক মতামত আছে। তো ডাকসুটা 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে 23-24 সালে ডুসু নামে আপনার প্রথম ছাত্র সংসদ হয়। পরবর্তীতে 1953-54 সালে মূলত ডাকসু ইলেকশন শুরু হয়। তো এর ধারাবাহিকতায় 90 সর্বশেষ 2018 সাল পর্যন্ত অনেকগুলো ডাকসু ইলেকশন হয়েছে। তো এই ক্ষেত্রে যে ডাকসুর সাথে জাতীয় রাজনীতির যে একটা বিষয়, এটা ওতপ্রোতভাবে জড়িত। আমি আবারও বলি আপনাকে, যেমন 1952-এর ভাষা আন্দোলন থেকে ধরে 1952-এর ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী যে আপনার 90-এর যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, পরবর্তীতে গিয়ে আপনারা সর্বশেষ ফ্যাসিস্ট হাসিনার যে 17 বছরের যে তার যে অন্যায় অনাচার, গুম খুন, একটা বিরাজনীতিকরণ, গণতন্ত্র হত্যা, গলা টিপে গণতন্ত্রকে হত্যা করা, এটার যে একটা প্রেক্ষাপট ছিল, এটার সাথে অবশ্যই ডাকসুতে অতীতে বিভিন্ন সময় যারা নির্বাচিত হয়েছেন, প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধিরই একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি। ধন্যবাদ আপনাকে, আপনি একটা চমৎকার কোয়েশ্চেন করেছেন। আসলে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমি যতটুকু জানি 1990-তে আমি ছোট ছিলাম, আমি যতটুকু জানি ওই সময় 90-এর আন্দোলন, এটা স্বৈরাচারী যে আন্দোলন, এটা অনেক বেশি বাংলাদেশের ইতিহাসে অনেক বেশি আলোচিত। হুসেন মোহাম্মদ এরশাদ, ওনাকে বিতাড়িত করা হয় 90-এর আন্দোলনের মাধ্যমে। ওই সময় যারা ডাকসু নেতা ছিলেন, আমাদের বিএনপি নেতা জনাব আমানুল্লাহ আমান, উনি ভিপি ছিলেন, আপনার জিএস ছিলেন খালিল কবির খোকন। তখন ওই সময়ে আপনার বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে জিতে আসা তৎকালীন সময়ে যারা ডাকসু নেতা ছিলেন, তাদের অনেক ভূমিকা ছিল। আর সেম আমরা 2000 পরবর্তীতে হাসিনার যে গুম খুন অত্যাচারের পরে সর্বশেষ যে 2024 সালে হাসিনা এদেশ থেকে পালানোর পরে যে একটা গণতান্ত্রিক যে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তো 90 সালেও কিন্তু সেম অনেকটাই। এরশাদ পতনের পরে একটা ডাকসুর একটা আনন্দ, বিশেষ এখনকার প্রেক্ষাপটে এরকম কোনো গণতান্ত্রিক সরকার নাই, স্বৈরতন্ত্র পালিয়ে গেছে। এখনকার যে ডাকসুর একটা যে নির্বাচন, এটা সবাই চিন্তা করতেছে একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে একটা নির্বাচন হবে। হ্যাঁ, এখানে ছাত্রদের আসলে প্রকৃত যে নেতৃত্বটা, এটা চলে আসবে। এই কারণে আসলে দুইটা নেতৃত্ব খুব বেশি আলোচিত, কারণ দুইটা নেতৃত্বই কিন্তু একটা হচ্ছে স্বৈরাচার পতনে ভূমিকা রাখছিল, আর বর্তমান যে আগামী যে 11 সেপ্টেম্বর যে ডাকসু ইলেকশন হবে, সেই ইলেকশনে বিশেষ করে যারা নেতৃত্বে আসতে চাচ্ছেন, যারা বিপি জিএস বিভিন্ন দল থেকে ইলেকশন করতেছে, বিশেষ করে আমি আমার দলের কথা বলবো, যে আমার দলের বিপি জিএস যেমন আবিদুল ইসলাম খান বিপি প্রার্থী, জিএস শেখ তানবীর আলী হেলাল, তারপর হচ্ছে এজিএস তানবীর আল হাদি মায়েদ, এরা প্রত্যেকেই বিশেষ করে আপনার এদের বিগত সময়ে হাসিনার যে জুলাই আন্দোলন, এখানে প্রচণ্ড ভূমিকা ছিল, আর প্রথম সারির যোদ্ধা ছিলেন। যেমন আপনারা এটা দেখছেন যে বিশেষ করে আপনার আবিদের একটা কথা খুবই মনে পড়ে, প্লিজ আমাদেরকে কেউ ছেড়ে যাবেন না।
এটা এই কথাটা যখনই দেখি তখন মানে আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে একটা অনুভূতি জাগে যে আসলে মানে কতটুকু ভূমিকা বর্তমান প্রেক্ষাপটে যারা ডাকসু ইলেকশনে যারা জয়ী হওয়ার জন্য ছাত্রদলের যে প্যানেল এরা কতটুকু ভূমিকা রেখেছেন এটা স্পষ্ট প্রতীয়মান আর কি। গণতন্ত্র এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা ডাকসুর মাধ্যমে সম্ভব, কারণ হচ্ছে যে ডাকসু থেকে কিন্তু আপনার প্রতিটা নেতৃত্ব তৈরি হয়। ছাত্র জীবন থেকে আপনার একটা ছাত্রদের অধিকার, তাদের চাওয়া পাওয়া এগুলোর নিয়েই কিন্তু বিশেষ করে আপনার ডাকসুতে নির্বাচিত যারা নেতা তারা কিন্তু এগুলো নিয়েই কাজ করেন। পরবর্তীতে যখন ওনারা বিশ্ববিদ্যালয়ে গণ্ডি পেরিয়ে যখন জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত থাকেন তখন তারা জনগণের চাওয়া পাওয়া, জনগণের আশা আকাঙ্ক্ষা এগুলো নিয়ে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, কারণ তাদের পূর্ববর্তী অভিজ্ঞতাটাকে তারা কাজে লাগায়। সেক্ষেত্রে জাতি এবং দেশ খুব গুরুত্বপূর্ণ লিডারশিপ পায় ডাকসু থেকে। ইনশাল্লাহ আমি অনেক বেশি আশাবাদী, কারণ আমি একটু আগেও বলেছি, অলরেডি বলেও ফেলেছি যে আমাদের যে প্যানেল, ছাত্রদলের যে প্যানেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আপনার যে কয়টা হল আছে এর মধ্যে আমরা পরিপূর্ণভাবে ছেলেদের হল 13টা, মেয়েদের হল 5টা, টোটাল 18টা হল। এই 18টা হলের মধ্যে ছাত্রদল প্যানেল দিয়েছে 14টা। আর বিশেষ করে ডাকসুর বিপি, জিএস, এজিএস এই 3টা আমরা চমৎকার প্যানেল দিয়েছি। এর মধ্যে বিশেষ করে হচ্ছে যে আবিদের যে ভূমিকা, এটা আসলে আমি মনে করি না বর্তমান যে পরিষদে যারা আছেন, যেমন একজন আছেন, তারপর হচ্ছে যে এনসিবির অনেক নেতৃবৃন্দ আছেন যেমন নাহিদ, হ্যাঁ, সার্জিস, এদের চেয়ে কোনো অংশে কম না, আরও অনেক বেশি। বরং ছাত্রদল করার কারণে হয়তো বা সে ফোকাসে ছিলেন না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সাধারণ ছাত্রছাত্রীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা নিরপেক্ষতা যাচাই করে অবশ্যই ছাত্রদলকে ভোট দেবেন বলে আমি প্রত্যাশা করি। এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বেস্ট এবং সুন্দর প্যানেল ছাত্রদলের প্যানেল, কারণ ছাত্রদল তো আর গুপ্ত রাজনীতি করে না শিবিরের মতো। পার্বণ নিউজকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। ভালো থাকবেন।